পার্বত্য জেলার যে ভূ রাজনীতিক আজকে আমাদের টক শোতে দর্শক আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন তাবির হোসেন ইমন, সেক্রেটারি, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা। অতিথি, আপনাকে স্বাগতম জাগরণ নিউজ 24 আজকে টক শোতে। ধন্যবাদ। আমরা আসলে জানতে চাবো যে মূলত বান্দরবান পার্বত্য জেলা 1982 সালের ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই পার্বত্য জেলাটি মূলত হচ্ছে অর্থনীতি, শিক্ষা এবং বেকারত্ব, পাশাপাশি হচ্ছে যে পার্বত্য অঞ্চলের যে ভূ রাজনীতির যে একটি অস্থিরতা, এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছেন এবং 64 জেলার মধ্যে বান্দরবান জেলাটা সব দিক দিয়ে পিছিয়ে। তো এই যে আমরা পিছিয়ে পার্বত্য জেলা বান্দরবান, আপনি কি মনে করছেন এর থেকে কোনো উত্তোলনের সম্ভাবনা এবং কি কি সংকট দেখতে পাচ্ছেন আপনি এই পার্বত্য জেলা বান্দরবানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাগরণ নিউজকে। সবসময় সবাই বলে থাকি আমরা যে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া অঞ্চল। আসলে আমি যেটা বলে থাকি যে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে রাখা অঞ্চল, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা যেটা জানি পার্বত্য চট্টগ্রামে 13টি জাতিগোষ্ঠীর বসবাস, বাঙালি সহ, এবং বাঙালি হচ্ছে যে 56% বাঙালি জনগোষ্ঠী 3 পার্বত্য জেলায় বসবাস। আজ আমরা যেটা দেখতে পেলাম, গতকাল পার্বত্য মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব সাচিন পুজারি। তো সুতরাং তিনি যেহেতু পার্বত্য 3 জেলার মন্ত্রী হয়েছেন, তাকে শুধু বান্দরবান জেলায় নয়, আমি 3 জেলার মন্ত্রী হিসেবেই দেখতে চাই। এবং তিনি শুধু বান্দরবানের দায়িত্বে নয়, আমি 3 জেলার আমাদের বাঙালি জনগোষ্ঠী এবং ছাত্রদের হয়ে আমি আমার কথাগুলো বলতে চাই। আপনাকে যদি আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্বত্য জেলা বান্দরবানে বিশেষ করে শিক্ষার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 64 জেলার মধ্যে শিক্ষার হার খুবই কম হচ্ছে এই পার্বত্য জেলা বান্দরবান। তো এটাকে আপনি কিভাবে দেখছেন, কি কারণে এটা এরকম? দেখুন, শিক্ষার হার কম হওয়ার পেছনে শুধু শিক্ষার্থীদের দোষ নয়, এখানে শিক্ষকদের যাতায়াত ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে এবং মনিটরিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে জেলা পরিষদের। আমরা জানি 32টি কিংবা 30টি বিভাগ জেলা পরিষদের ন্যস্ত, যেগুলো সরাসরি মন্ত্রণালয় দেখে না, জেলা পরিষদের হাতে ন্যস্ত। এগুলো দেখার দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম স্থানীয় জেলা পরিষদের। 3 জেলা 3টি জেলা পরিষদ দায়িত্বে। শিক্ষা নিয়ে যত বাজেট সব জেলা পরিষদের হাত দিয়ে হয়, শিক্ষা, স্বাস্থ্য এসবের ক্ষেত্রে। তো সুতরাং এই ক্ষেত্রে জেলা পরিষদ দায়ী। জেলা পরিষদ কেন নিশ্চিত করতে পারলো না? আমাদের তো আরও সুযোগ ছিল যে পার্বত্য চট্টগ্রাম যেহেতু স্থানীয়দের হাতে সকল 30টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তো আমাদের আরও সুযোগ ছিল এই জিনিসটাকে আরও বেটার করা। আপনি কি মনে করছেন এই যে জেলা পরিষদ যে শিক্ষার খাতগুলো উন্নয়ন করতে পারছে না, তাদের হাতে ক্ষমতা থাকার পরেও কি কারণে এটা সম্ভব হচ্ছে না আপনার মনে হয়? সদিচ্ছার কারণে সম্ভব হচ্ছে না আমার যেটুকু মনে হয়েছে। জেলা পরিষদগুলো আমরা যেভাবে দেখতে পাই, জেলা পরিষদগুলো জনগণের জন্য গঠিত হয়, কিন্তু তারা জনগণের জন্য কাজ করে না। তারা বিভিন্ন তাদের দলীয় কার্যক্রম এবং বিভিন্ন খাদ্যশস্য কিংবা বরাদ্দগুলো তাদের দলীয় মানুষদেরকে, বেশিরভাগই দলীয় মানুষদেরকে দিয়ে থাকেন। তো সুতরাং এখানে সাধারণ পাহাড়িরা, জুম চাষ করে একজন পাহাড়ি, সে টিনের চাল পাচ্ছে না কিংবা খাদ্যশস্য পাচ্ছে না, শিক্ষাবৃত্তি পাচ্ছে না। সুতরাং আমি যেটুকু মনে করি এখানে জেলা পরিষদ সদিচ্ছার কারণে। এখন আমরা আশা রাখতে চাই, নতুন জেলা পরিষদ গঠন হয়েছে বান্দরবানে, যেহেতু বিএনপি সরকার 17 বছর ধরে নির্যাতিত ছিল, সেহেতু আমরা আশা করি। আপনি বলতে যাচ্ছেন নতুন যেহেতু সরকার, তারা হচ্ছে বিগত দিনের যে পুরানো নীতি সেটাকে অনেকটা পরিবর্তন করে তারা হচ্ছে যে শিক্ষা এবং সার্বিক যে পিছিয়ে পড়া বান্দরবান সেটিকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে তারা নতুন কোনো পরিকল্পনা নেবেন আপনারা আশা করছেন। আরেকটি বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, বান্দরবান জেলায় বিশেষ করে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো এই যে অর্থনীতির অবস্থা, বান্দরবান হচ্ছে পার্বত্য জেলা, খুবই সমন্বয় একটি অঞ্চল অর্থনীতির ক্ষেত্রে, তারপরেও কেন এই অর্থনীতি পিছিয়ে যাচ্ছে? এখানে মানুষ দিন দিন খুবই শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে দরিদ্রতার দিক দিয়ে। কি মনে করছেন আপনি, কেন হচ্ছে এটা? প্রথমত, পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো ডেভেলপার
ঢুকতে পারছে না। দ্বিতীয়ত কোনো কলকারখানা স্থাপনের ক্ষেত্রে এবং গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে কেউ ইনভেস্ট করতে পারছে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যে দুইটা গলার কাটা আছে, পার্বত্য চুক্তি এবং 1900 সালে হিল ট্যাক্স রেজুলেশন, এই দুইটি গলার কাটা যদি বাতিল করে দেওয়া হয় কিংবা সংশোধন করে দেওয়া হয় বাংলাদেশের সংবিধানের সাথে সমন্বয় করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে কলকারখানা স্থাপন হবে, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ব্যবসায়ীরা আসবে, তারা ইনভেস্ট করবে এবং পার্বত্য চট্টগ্রামে যে যারা গরিব আছে, যারা যুবকরা, তাদের কাজের সন্ধান নিশ্চিত হবে এবং বেকারত্ব দূর হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব তানভীর হোসেন এমন। আপনার কাছে আমরা আরেকটি বিষয় আমরা যেটি বান্দরবান পার্বত্য জেলায় বিশেষ করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বেকারত্ব। প্রচুর পরিমাণে বেকারত্ব বেড়ে যাচ্ছে। আমরা আমাদের যে আপনাদের রিপোর্ট এবং যে প্রতিবেদন সে অনুযায়ী বেকারত্বটা, আসলে এই বেকারত্বটার পিছনে আপনি কি দেখছেন? এই যে বেকারত্বের পিছনে যেটা বললাম, যে আমাদের এখানে যথেষ্ট কর্মসংস্থানের অভাব আছে। পার্বত্য চট্টগ্রামে আপনি দেখতে পাবেন যে ব্যবসা, গাছের ব্যবসা এবং কন্ট্রাক্টারি ব্যবসা ছাড়া মানুষ আর টুকটাক দোকান ছাড়া মানুষ তেমন করতে পারে না। এমনকি বাজার ফান্ডের ঋণও বন্ধ। আপনি ব্যবসা করতে যাচ্ছেন এবং সেই ব্যবসাতে আপনি টাকার প্রয়োজন হবে, আপনি বাজার ফান্ডের জায়গা দেখিয়ে ঋণ নেবেন, সেই ঋণটাও বন্ধ। তো সুতরাং মানুষ ইনভেস্ট পাচ্ছে না, মানুষ সহযোগিতা পাচ্ছে না। তো সহযোগিতা না পেলে মানুষ কিভাবে ব্যবসা করবে, কিভাবে চাকরির সন্ধান পাবে? তো এভাবেই আমাদের বেকারত্বটা বেড়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে। আচ্ছা, এই যে সমস্যাগুলো, আমরা তো দীর্ঘদিনের সমস্যা দেখতে পাচ্ছি। সেই 1982 সালের পর থেকেই বেকারত্ব, শিক্ষা, অর্থনীতির যে আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির বা শর্তের কারণে যে শান্তি চুক্তি বলছেন, এই যে পার্বত্য জেলাতে অন্য জেলার মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, এবং হচ্ছে এই যে বাজার ফান্ডের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, আসলে কি এই সমস্যার সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, বা এটা সমাধান হবে বলে আপনারা কোনো সম্ভাবনা দেখছেন কিনা? বাজার ফান্ড সহ রাজার সার্টিফিকেট এবং বিভিন্ন বিষয়ে আমরা গত বছর একটি হরতালের আয়োজন করেছিলাম। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছিল তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করবেন। তবে আমরা আজ পর্যন্ত সেটা সমাধান পাইনি। এটা খুব হতাশাজনক যে রাঙ্গামাটিতেও এই সিদ্ধান্তটি নিয়েছিল যে বাজার ফান্ডের জমির লিজ এবং যে ঋণ, সেই ঋণটি বন্ধ করেছে। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতাল ডেকে সেটি সমাধান করেছে, সেটি সমাধান করতে বাধ্য হয়েছে আমলারা। তো সুতরাং এখানে আমার যেটুকু মনে হচ্ছে যে পার্বত্য চুক্তি সব কিছুর পিছনে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চুক্তির হাত এবং রেজুলেশনগুলোর এবং যে ধারাবলী 1900 সালে হিল ট্যাক্স ম্যানুয়াল, এসবের জন্য সব জায়গায় আমলারা হাত বাঁধা অবস্থায়। এটা তো হচ্ছে একদিন বা দুই দিনের বিষয় না। এই যে বারবার বলছেন পার্বত্য চুক্তি, তারপর হচ্ছে এর কারণে এই সমস্যা, তো এটা হচ্ছে এই সমস্যা কি আদৌ সম্ভাবনা দেখছেন কিনা যে আসলে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসার, এই পার্বত্য অঞ্চল যে অর্থনীতি এবং হচ্ছে আপনার একটা খুবই সম্ভাবনাময় বাংলাদেশের জন্য একটি অঞ্চল, এই গণ্ডি থেকে বেড়ে আসার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? এখন 1997 সালে যখন পার্বত্য চুক্তি স্বাক্ষরিত করলেন বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন জামায়াত ইসলাম সহ বিএনপি সহ তারা লং মার্চ করেছিল এবং প্রতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় হামলারও শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতাদের হাতে। আমরা যেটা মনে করি এবং পার্বত্য চট্টগ্রাম রিলেটেড যেসব গবেষক আছেন, লেখক আছেন, তারা যেটা মনে করেন যে এখানে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি করা হয়েছিল। আমরা জানি ভারত যে টার্ন কার্ডগুলো খেলে তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম একটি। যখন পার্বত্য চট্টগ্রাম একটু নড়বড়ে অবস্থা হয়, তখনই সরকার একটু ব্যাঘাত পড়ে যায়। সুতরাং এরপরে আমরা দেখলাম এই চুক্তির পরে বিএনপি সরকার আসলো, একবার বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগ সরকার আসলো, কিন্তু কেউ এটা সমাধানের উদ্যোগ নিল না। দর্শক, জাগরণ নিউজ 24 আমাদের যে লাইভ টক শো চলছেন, আমরা
জানার চেষ্টা করছি বান্দরবনের যে সমস্যাগুলো সেটি তুলে কীভাবে আনা যায়, এখানে কী কী সমস্যার কারণে আজ আমরা বান্দরবন পার্বত্য জেলা পিছিয়ে আছি সেই বিষয়ের জন্য আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন তানভীর হোসেন ইমন। দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে আপনাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, এবং আপনাদের কোনো প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় আমরা চেষ্টা করব আমাদের অতিথির কাছ থেকে জানার জন্য। আর আমাদের নিউজ, আমাদের আজকের টক শোটি অবশ্যই দর্শক শেয়ার করে দিবেন, অন্যরা যাতে দেখতে পারেন সেই সুবিধাতে। অতিথি তানভীর হোসেন ইমন, আপনার কাছে আবার আসি। যে সমস্যাগুলো বলছেন, আমরা আরেকটি তার মধ্যে সমস্যা দেখতে পাচ্ছি বান্দরবান পার্বত্য জেলায়, অন্যদের যে পাহাড়ের ভূ রাজনৈতিক যে চ্যালেঞ্জ, আপনি পাহাড়ের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এটা কীভাবে দেখছেন এই বিষয়টি? পাহাড়ে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ আমরা যেটা অনুধাবন করতে পারছি, সেপ্টেম্বর থেকেই পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হতে পারে, এবং অলরেডি আগে আমরা দেখতাম যে চাকমারা একসময় আমরা বলতাম যে তারা ভিতরে ভিতরে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন জুম্মলেন করার জন্য পায়তারা করছে, এবং তারা ভারতের অংশ হতে চাচ্ছে। কেউ বা বলেছে যে ত্রিদ্বীপরাই পাকিস্তানের অংশ হতে চেয়েছে। আমরা যেটা বলা বলি করতাম, আমরা জানতাম কিছুটা। তবে এখন যেটা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে তারা ওপেনলি বলছে যে পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হতে চায়, এবং পার্বত্য চট্টগ্রামের সাথে মিজোরাম সহ এবং নাগাল্যান্ড সহ এবং এদিকে মায়ানমারের কিছু অংশ সহ তারা স্বাধীন জম্মুলেন পরিচয়, এমনকি সন্তুলার মা ভারতে গিয়ে আগে যোগাযোগ রক্ষা করতে সবসময় রয়ের সাথে, তারা তাদের রয়ের এখন কিন্তু ইসরায়েলের মোসাদও কিন্তু সন্তুলার মার সাথে যোগাযোগ রক্ষা করছে, এবং পার্বত্য চট্টগ্রামে উস্কানির ক্ষেত্রে সন্তুলার মাকে ব্যবহার করছে। শুধু আমরা যেটা বলে থাকি যে পিসিজিএসএস একাই নয়, এখানে ইউপিডিএফ, কেএনএফ সহ এবং নতুন নতুন কিছু সশস্ত্র গোষ্ঠী তৈরি হচ্ছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য চট্টগ্রামে নতুন করে এই সরকারকে বেকায়দায় ফেলতে যেটুকু করা সম্ভব তারা সবটুকুই দিয়ে চেষ্টা করে যাচ্ছে। আমরা আশাবাদী যে আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এবং পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনতা এবং বাংলাদেশ সরকার এই বিষয়টিকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে এই বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিবে, এবং এই বিষয়টি সমাধানের জন্য শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করবে। জি, আমাদের দর্শক বেশ কিছু প্রশ্ন করেছেন, তার মধ্যে হচ্ছে আমরা যতটুকু জানি বান্দরবান পার্বত্য জেলা হচ্ছে সম্প্রীতির বান্দরবান। আপনি এই সম্প্রীতির বান্দরবান হতে হলে তো অবশ্যই একটি সমবন্টন সমনীতি থাকার কথা। সেক্ষেত্রে আমাদেরকে একজন নজরুল ইসলাম লামা থেকে তিনি জানতে চাচ্ছেন যে এই বান্দরবান জেলা পরিষদ গঠন হয়েছে, তবে বান্দরবানের যে লামা আছেন উপজেলা, সেই লামা থেকে কোনো সদস্য ডাকা হয়নি। তো তিনি জানতে চাচ্ছেন এটা কোনো বৈষম্য হচ্ছে কিনা বা কেন রাখা হয়নি, এটা বিবেচনা নেওয়া উচিত ছিল কিনা। দেখুন, আসলে সব কিছুর গোড়া জানতে হবে আগে, তারপরে হচ্ছে যে আন্দোলন করা উচিত। অবশ্যই বৈষম্য হয়েছে। লামাই সবচাইতে বেশি ভোটার, লামাই সবচাইতে বেশি জনসংখ্যা লামাই, এবং আমরা দেখি যে এমপি নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে লামা এবং লামালিগতম থেকে সবচাইতে বেশি ভোট কাস্ট হয়। তো সুতরাং তাদের মতামতকে প্রায়োরিটি না দিয়ে যেহেতু সিলেকশন করা হয়েছে, তাহলে দ্বিমত থাকতেই পারে। আমি আন্দোলন আজকে দেখেছি, লামার আন্দোলন দেখেছি। আমার যেটা মনে হয় লামাবাসী এটা করলে ভালো হয়, যেটা যে তারা নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের দাবি জানাতে পারে। যেহেতু বাঙালি পদসংখ্যা 4-5 জন, সুতরাং এখানে উপজেলা রয়েছে 7টি, কাকে ছেড়ে কাকে দিবে, সুতরাং এখানে দ্বিমত থাকবে। তো আমি যেটা বলবো, এখানে যদি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন হওয়ার কথা থাকলেও নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন হয়নি। তো নির্বাচনের মাধ্যমে যদি গঠন হতো তাহলে আমাদেরকে এরকম বৈষম্যের সৃষ্টি হতো না, এবং সকলের মতামতই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী পেতাম। জি, ধন্যবাদ। আমাদের অতিথি যথার্থ বলার চেষ্টা করেছেন, এবং যে নজরুল ইসলাম যিনি লামা থেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদেরকে আরেকজন এমডি দেলোয়ার যিনি অতিথির কাছে জানতে যাচ্ছেন যে এখানে এই বান্দরবান জেলার যে অর্থনীতি, বিশেষ করে বেকারত্ব দূরীকরণের জন্য বেশি কিছু গার্মেন্টস তৈরি করার উদ্যোগ নেওয়া যায় কিনা, উনি এই প্রস্তাবটা রাখছেন। এই বিষয়ে আপনার
এই প্রস্তাব তিনি রাখতে পারেন নতুন আমাদের নবনিযুক্ত পার্বত্য মন্ত্রীর কাছে, যেহেতু এর আগে পার্বত্য চট্টগ্রামে কেউ গার্মেন্টস ফ্যাক্টরি করার সুযোগ হয়নি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জায়গা কিনতেও বড় সমস্যা হচ্ছে। কেউ বাহির থেকে এসে এখানে ইনভেস্ট করতে পারছে না, কাগজপত্রের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা না, এটা হচ্ছে যে আঞ্চলিক জটিলতা। রাজার অফিস বলেন, হেডম্যান অফিস বলেন, বিভিন্ন ক্ষেত্রে কাউকে ইনভেস্টর এখানে আসতে বাধা পাচ্ছে এই রাজার অফিস এবং আঞ্চলিক হেডম্যান অফিসগুলোর কারণে। সুতরাং এখানে যদি আমরা পার্বত্য মন্ত্রীর কাছেও আমাদেরও আবেদন, আমাদেরও সুপারিশ থাকবে যেন উনি নতুন নতুন করে কলকারখানা কিংবা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, আমরা যেটা দেখেছি যে পেপার মিল, কর্ণফুলী পেপার মিল এত বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাকিস্তান আমলে গঠন করা হয়েছিল, এই পেপার মিল এখন বন্ধের পথে ইনভেস্টরের অভাবে। সরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে বন্ধের অভাবে, সেখানে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর আর কতটুকুই ইয়া করতে পারি। এই কর্ণফুলী পেপার মিলের জন্য, পেপার মিলের মধ্যে অনেক হাজার হাজার বাঙালি এবং উপজাতি সবার চাকরি হয়েছে। সুতরাং আমরা সরকারেরও এখানে দায়বদ্ধতা আছে, সরকারেরও কিছু ঘাটতি রয়েছে। তারা পার্বত্য চট্টগ্রাম, আমার যেটুকু মনে হয়েছে, পার্বত্য চট্টগ্রামকে কেউ গুরুত্ব সহকারে দেখেনি। যখনই ইনসার্জেন্সি বেড়ে গিয়েছে তখনই পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দিয়েছে, ইনসার্জেন্সি শেষ, পার্বত্য চট্টগ্রামকে কেউ মাথা থেকে ফেলে দিয়েছে। এভাবে পার্বত্য চট্টগ্রামের মানুষগুলোকে তারা মাথায় রাখতে পারেনি, পার্বত্য চট্টগ্রাম মানুষের সুখ দুঃখ তারা বুঝতে পারেনি। জি, আমাদের আরেকজন যিনি দর্শক, তিনি কমেন্ট বক্সে জানাচ্ছেন যে কর্মসংস্থান ব্যাংক বান্দরবানে রয়েছেন, এই কর্মসংস্থান ব্যাংক যদি যুবকদের জন্য লোন সিস্টেম করে কিছু কর্মসংস্থানের বা তাদের হচ্ছে ছোট ক্ষুদ্র ব্যবসার কোনো ব্যবসায়ীর জন্য যদি ছোট আকারে লোন দেওয়া যায়, সেই ক্ষেত্রেও একটি বেকারত্ব দূর করার জন্য একটা প্রভাব। কর্মসংস্থান ব্যাংকের প্রতি আমার পার্সোনালি খুব, আমি নিজেও চেষ্টা করেছি এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল এবং অনেক ভাই ব্রাদারও চেষ্টা করেছে আসলে ঋণ নিয়ে কিছু করা যায় কিনা। তারা তাদের যে শর্ত এবং তাদের যে ধারা, এই ধারা অনুযায়ী ঋণ নিতে হলে একজন বেকার যুবক কখনো সম্ভব না যে জায়গার আসল কাগজপত্র ওখানে বান্দা দিয়ে ঋণ নিবে। সুতরাং তারা যে শর্তগুলো দেয়, কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়া, আমি ওপেনে বলছি, সরকারি ব্যাংক, এটা কর্মসংস্থান থেকে ঋণ নেওয়া মানে হয়রানির শিকার হওয়া। ঋণ তো পাবেনই না, উল্টো হয়রানির শিকার হওয়া। আমি নিজেও সেটার ভুক্তভোগী হয়েছি। তারা পারতো যে পার্বত্য চট্টগ্রামে যেসব জুম চাষি আছে কিংবা জুম চাষি পরিবারগুলো আছে, তাদের ছেলে মেয়েদেরকে বেকারত্ব দূরীকরণে, কিংবা পার্বত্য চট্টগ্রামে আপনি দেখবেন লামা আলী কদমে তামাক চাষ যারা করছে, তাদের ছেলেমেয়েরা অনেক গরিব এবং অনেক কষ্ট করে, এই তামাকের পিছনে অনেক কষ্ট করতে হয় যে তামাক পাতা চাষ করছে। তো সুতরাং তাদের ছেলে মেয়েদের বেকারত্ব, এরকম কর্মসংস্থান ব্যাংকে কয়জন যায়? 10 জন যায় সপ্তাহে কিংবা মাসে। 10 জনের মধ্যে আমার তো মনে হয় না যে তারা 5 জন ঋণ পায়। সুতরাং তাদের আমি যেটা সুপারিশ করব, কর্মসংস্থান ব্যাংকে তাদের ঋণের যে নীতিমালা এবং যে ধারা, সেই ধারাগুলো পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আরও সহজ করত। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক এমডি শহীদুল ইসলাম, উনি একটি মতামত দিয়েছেন যে বান্দরবান অনেক জায়গা সরকারের অধীনে আছেন, এই জায়গাগুলোতে যদি সরকারি নিজের বরাদ্দ দিয়ে সরকারিভাবে গার্মেন্টস নির্মাণ করা যায়, সেক্ষেত্রে অর্থনীতি এবং বেকারত্ব অনেকটা বান্দরবানের জন্য হচ্ছে পজিটিভলি তৈরি হবে। এই বিষয়টাও সরকারের মাথায় অবশ্যই এই বিষয়টা নতুন যে সরকার, বিএনপি সরকারের মাথায় অবশ্যই রাখাও উচিত। সেটা আমার আসলে কিছু বলার নাই। বিগত সরকারগুলোর কাছেও আমরা চেয়েছিলাম এই বিষয়গুলো, কেউ আসলে ওরকম শুরু করেনি। এমনকি যে ফ্যাক্টরি কলকারখানাগুলো অলরেডি আছে সেগুলো বন্ধের পথে। যেটা বললাম যে কর্ণফুলী পেপার মিল, এই পেপার মিল বন্ধ হওয়ার ফলে অনেক শ্রমিক, অনেক যুবক চাকরি হারিয়ে এখন চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করছে। সুতরাং এটা আমরা তাকিয়ে আছি আমাদের সম্মানিত মন্ত্রী জনাব শাচিমভু জেরির দিকে। তিনি এই বেকারত্ব দূরীকরণে শিল্প কলকারখানা প্রতিষ্ঠানে
নতুন করে নতুন বিনিয়োগ আনবেন এবং বেকারত্ব দূর করবেন বলে। জি ধন্যবাদ জনাব তানভীর হোসেন ইমন। আমরা প্রায় প্রোগ্রাম শেষের দিকে দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন। আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দেবেন অন্যদের জানার জন্য। আমরা জনাব তানভীর হোসেন ইমন, আপনাকে শেষবারের মতো আমরা যতটুকু জানতে পেরেছি যে, এবং আমরা জানতে পেরেছি আমাদের পার্বত্য জেলা বান্দরবানে বিগত দিনও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং গতকালকে আমাদের নতুন করে আমরা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জনাব সাচিন প্রো জেরিকে আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি বান্দরবানবাসী। তো এই যে নতুন মন্ত্রিত্ব পেলেন বান্দরবানবাসীর পক্ষ থেকে জনাব মন্ত্রী জনাব সাচিন প্রো জেরির কাছে আপনাদের কোনো দাবি দেওয়া বা হচ্ছে কোনো করণীয় বা আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা, সেটা একটু শেষবারের মধ্যে সংক্ষিপ্ত হবে। প্রথম দাবি দেওয়া আমি যেটা রাখতে চাই, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলো, আঞ্চলিক আইন এবং 1900 সালের যে ব্রিটিশ আইন যেগুলো এখন 2026-এ এসেও চলমান, তিনি এই আইনগুলো বাতিলে এবং শান্তি চুক্তি বাতিল কিংবা সংশোধন যেটাই বলি, সেটার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে সবচাইতে বড় ঝামেলা হয় এই চুক্তি বিষয়ে ঝামেলা নিয়ে। তিনি এই বিষয়ে সংসদে কথা বলবেন এবং আমাদের যে পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং যে বন্যার সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে তিনি কাজ করবেন এবং বেশি করে ফান্ড এনে এই সমস্যাগুলো দূরীকরণে তিনি যথেষ্ট অবদান রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে বর্ডারগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে, আমরা জানি যে ভারত এবং মায়ানমার দুটি দেশের সীমান্ত পার্বত্য চট্টগ্রামে রয়েছে। তো সেই সীমান্তগুলোতে তিনি বিজিবির বিওপি এবং সেনাবাহিনীর সেনা চৌকি বৃদ্ধি করার জন্য তিনি সরকারের কাছে সুপারিশ করবেন এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালি যে সম্প্রীতি, যে সমতার বিষয়, সেই সমতার বিষয়টি তিনি সাংবিধানিকভাবে তিনি সেটা সমতার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন। আমরা চাই না যে পাহাড়ি বাঙালি কেউ রাজপথে থাকুক, কেউ দেশের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অপরাধে লিপ্ত থাকুক। সুতরাং আমরা চাই যে পার্বত্য চট্টগ্রামে এতদিন ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে আন্দোলনগুলো তৈরি হচ্ছে, যে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে দাবিগুলো উঠছে, এই দাবিগুলো তিনি কঠোর হাতে প্রতিরোধ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা। এবং আরেকটি বিষয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সবার দাবি বান্দরবানে একটি মেডিকেল কলেজ স্থাপন করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। জি ধন্যবাদ জনাব তানভীর হোসেন ইমন, সেক্রেটারি বান্দরবান পার্বত্য জেলার পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা। আজকে আমাদের টক শোতে আপনি অতিথি হিসেবে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাগরণ নিউজ 24-এর আজকের লাইভ টক শোটি দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুটা সময় দেরিতে আমাদের টক শোটি শুরু করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী যে কোনো প্রোগ্রাম আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রোগ্রামটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।